মুহূর্তের মধ্যে ক্লার্কের ফ্যাকাশে গালে 5টি আঙুলের স্পষ্ট লাল ছাপ ফুটে উঠল। সে অবিশ্বাসে নিজের গাল চেপে ধরল, তার চোখ দিয়ে যেন আগুনের হলকা বের হতে লাগল। তুমি আমাকে মারার সাহস পেলে কোত্থেকে? জনশূন্য হাসপাতালের করিডোরে ক্লার্কের চিৎকার প্রতিধ্বনিত হল। নাইলা নির্ভয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল, রাগে তার বুক দ্রুত ওঠানামা করছিল। কেন মারব না? তুমি একটা জানোয়ার। প্রথমে তুমি নিজে পরকিয়া করলে, আর এখন আমার বাবার কাছে গিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তার কণ্ঠস্বর রাগে কাঁপছিল। ক্লার্ক সামার, তোমার কি এক ফোঁটা লজ্জা নেই? ক্লার্ক পুরোপুরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে এক পা এগিয়ে এসে নাইলার 2 কাঁধ শক্ত করে ধরল এবং তাকে করিডোরের শীতল দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। লজ্জা? সে নাইলার মুখের একদম কাছে এসে ফিসফিস করে বলল, নাইলা, ভালোয় ভালোয় বলছি, বেয়াদবি করো না। যদি তুমি কথা না শোনো, তবে আমি রোজ তোমার বাবার কাছে যাব। নাইলা তার হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু ক্লার্কের গায়ের শক্তির কাছে সে কিছুই ছিল না। আমাকে ছাড়ো। আমি রোজ হাসপাতালে গিয়ে তোমার অসভ্য আচরণের কথা তোমার বাবাকে বলবো। ক্লার্কের সুর এবার কুটিল হয়ে উঠল। তোমার বাবার হার্ট কতবার এমন উত্তেজনা সহ্য করতে পারবে বলে তোমার মনে হয়? এই হুমকি শুনে নাইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানত তার বাবার শারীরিক অবস্থা কতটা নাজুক। তুমি এমনটা করতে পারো না। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি সব পারি। ক্লার্ক বিদ্রূপের হাসি হাসল। যদি না তুমি লক্ষ্মী হয়ে আমার কথা শোনো। নাইলা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঠিক আছে, তবে আমিও তোমার পরকীয়ার কথা সবার সামনে ফাঁস করে দেব। সামার পরিবারের সম্মানের পরোয়া তুমি করো না? কথা শুনে ক্লার্ক ভয় পাওয়া তো দূরে থাক, আরও অট্টহাসি দিয়ে উঠল। বলো গে যাও। সে নাইলার কানের কাছে মুখ নিয়ে এল। আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু খবরটা শুনে তোমার বাবার অবস্থা যদি আরও খারাপ হয়, তবে সেটার পরোয়া কি তুমি করো? নাইলার বুক ধক করে উঠল। সে জানত ক্লার্ক ঠিক বলছে। তার বাবার হার্টের যা অবস্থা, তাতে এই ধাক্কা তিনি সইতে পারবেন না। আরেকটা কথা, ক্লার্কের চোখে এক বিপজ্জনক আভা খেলে গেল। ভুলো না তোমার বাবা কিডনি ডোনারের জন্য ওয়েটিং লিস্টে আছেন। সামার পরিবার যদি অখুশি হয়, তবে সেই লিস্টে তার নাম কতক্ষণ থাকবে বলে তোমার মনে হয়? এই কথাটি নাইলার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনাল। সে ভাবতেও পারেনি ক্লার্ক এতটা নিচে নামতে পারে যে তার বাবার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। তুমি এত নীচ হতে পারলে কিভাবে? তার কণ্ঠস্বর আতঙ্কে কাঁপছিল। ক্লার্ক এক পা এগিয়ে তার শেষ সিদ্ধান্ত জানাল, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। চিন্তা করো, ভিলাতে ফিরে এসে আমার সাথে সংসার করো। সে পরম মমতায় নাইলার গাল স্পর্শ করল, কিন্তু তার কথাগুলো ছিল বিষাক্ত। নয়তো তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমাকে কিছু কঠোর ব্যবস্থা নিতে হবে। তুমি একটা অমানুষ। নাইলা যন্ত্রণায় চিৎকার করে উঠল। ক্লার্ক তার রাগকে পাত্তা না দিয়ে ফিসফিস করে বলল, আমি তোমার ফেরার অপেক্ষায় রইলাম, প্রিয়তমা স্ত্রী। এরপর সে তাকে ছেড়ে দিয়ে নিজের কাপড় ঠিক করে বীরদর্পে চলে গেল। নাইলা দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশ অন্ধকার হয়ে আসছিল। সে কখনো এত অসহায় বোধ করেনি। অস্থির মন নিয়ে নাইলা বাড়িতে ফিরল। সে আলো জ্বালাল না, অন্ধকার ড্রয়িং রুমেই চুপচাপ বসে রইল। সে ভেবেছিল গোপনে ক্লার্কের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ডিভোর্স নেবে, কিন্তু এখন তার বাবার জীবনই বাজি হয়ে দাঁড়িয়েছে। উফ! সে রাগে সোফায় ঘুষি মারল, চোখের জল আর বাধা মানল না। ঠিক তখনই বেডরুম থেকে কিসের যেন একটা শব্দ এল, যেন কিছু একটা নিচে পড়েছে। নাইলা সাথে সাথে সজাগ হয়ে উঠল। তার মনে পড়ল বের হওয়ার সময় সে রুমে কোনো কিছু অগোছালো রেখে যায়নি। পরমুহূর্তেই পুরো ঘরের বিদ্যুৎ চলে গেল। রাস্তার ম্লান আলোটুকুও আর ঘরের ভেতর আসছিল না। কেউ একজন ইচ্ছে করেই মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। তীব্র আতঙ্ক নাইলার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে সোফা থেকে লাফিয়ে উঠে সদর দরজার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু দরজায় হাত দেওয়ার আগেই বাইরে থেকে একজন কালো পোশাকধারী মানুষ ভেতরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নাইলা মেঝেতে পড়ে গেল, তার হাঁটু কফি টেবিলের কোনায় লেগে প্রচণ্ড ব্যথা পেল। কিন্তু সে ব্যথার পরোয়া না করে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে দৌড়াতে চাইল নিজেকে রক্ষার জন্য কিছু একটা খুঁজে পেতে। কিন্তু অন্ধকার থেকে আরেকজন এসে তার হাত চেপে ধরল। আমাকে ছাড়ো, বাঁচাও! নাইলা চিৎকার করতে লাগল।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটি রাসায়নিক গন্ধযুক্ত কাপড় তার নাক মুখে চেপে ধরা হল। সেই তীব্র গন্ধে নাইলার মাথা ঘুরতে লাগল এবং তার চেতনা আচ্ছন্ন হয়ে এল। সে বাঁচার শেষ চেষ্টা করল, কিন্তু শরীর ক্রমশ অবশ হয়ে এল। না, দয়া করে। তার কণ্ঠস্বর মিলিয়ে গেল এবং সে পুরোপুরি জ্ঞান হারাল। মাস্ক পরা দুজন লোক নিপুণভাবে অচেতন নাইলাকে একটি বড় সুটকেসে ভরে ফেলল। তাদের কাজ ছিল অত্যন্ত পেশাদার। একজন চারপাশ নজর রাখছিল, অন্যজন হাতের ছাপ মুছে দিচ্ছিল। 10 মিনিট পর তারা সাধারণ পর্যটকদের মতো সুটকেসটি নিয়ে বেরিয়ে এল এবং বাইরে দাঁড়িয়ে থাকা একটি নম্বর প্লেটহীন সাদা ভ্যানে তুলে নিয়ে শহরের উপকণ্ঠের দিকে রওনা দিল। এদিকে প্রসপেক্টাস টেকনোলজির অফিসে ডেমন একটি জরুরি ফাইল দেখছিল। স্পেন্সার, এই এক্সপেরিমেন্টাল ডেটাগুলোতে সমস্যা আছে, সে ভ্রু কুঁচকাল। নাইলাকে এখনই ডাকো, ডেটাগুলো আবার যাচাই করতে হবে। স্পেন্সার নাইলার ফোনে কয়েকবার ডায়াল করল, কিন্তু কেউ ধরল না। অদ্ভুত, উনি ফোন ধরছেন না কেন? ডেমনের মনে খটকা লাগল। আবার চেষ্টা করো। অনেকবার চেষ্টা করার পরও যখন কোনো উত্তর পাওয়া গেল না, ডেমন সিট থেকে উঠে দাঁড়াল। তৎক্ষণাৎ ওর বাড়িতে লোক পাঠাও। ওদিকে চলন্ত ভ্যানের ভেতর নাইলার জ্ঞান ফিরছিল। সে অনুভব করল সে এক সংকীর্ণ অন্ধকার জায়গায় বন্দী, যেখানে বাতাস খুব কম। সে বুঝতে পারল সে একটি সুটকেসের ভেতর। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল এবং অচেতন থাকার ভান করে বাইরের কথা শোনার চেষ্টা করল। গাড়িটি এক সময় থেমে গেল। নাইলা অনুভব করল সুটকেসটি তুলে সজোরে মাটিতে ফেলা হল। যন্ত্রণায় সে ককিয়ে উঠতে চাইল, কিন্তু দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। বাইরে দুজন মানুষের কথা শোনা যাচ্ছিল। আমি তোমার কথামতো লোক তুলে নিয়ে এসেছি, একজন কর্কশ কণ্ঠ বলল। এবার আমার টাকা দাও। সামান্য নীরবতার পর একটি পরিচিত কণ্ঠ উত্তর দিল। আমি এখনও টাকা জোগাড় করতে পারিনি। কণ্ঠটি শুনে নাইলার বুক ধক করে উঠল। এই স্বর তার বড্ড চেনা। প্রথম লোকটি রেগে চিৎকার করে উঠল, কেনেথ, তুই কি আমার সাথে মস্করা করছিস? নাইলার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেনেথ, তার নিজের সৎ ভাই কেনেথ তাকে অপহরণ করেছে। কেনেথ আবার বলল, আমি শুধু তোমাকে অপহরণ করতে সাহায্য করতে চেয়েছি, মুক্তিপণ চাইতে নয়। আমাকে টাকা দাও, নয়তো আমি যদি মুখ খুলি তবে তোমার সমস্যা হবে। তুমি সবকিছু ফাঁস করে দিলেও লাভ নেই, আমার কাছে এখন কোনো টাকা নেই। কেনেথের কণ্ঠস্বর ছিল একদম শান্ত। আর এই ঘটনা জানাজানি হলে তুমিও তো জেলে যাবে। সেই কর্কশ কণ্ঠের লোকটি এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে গর্জে উঠে বলল, কেনেথ, আমার সাথে বেশি চালাকি করিস না। মিস পোলার্ড তোকে এতগুলো টাকা দিল, আর তুই আমাকে এক পয়সাও দিবি না? আমাকে কি তোর গাধা মনে হয়? সুটকেসের ভেতর বন্দি নাইলার কানে যখন মিস পোলার্ড নামটি এল, তখন তার বুক ধক করে উঠল। লুইসিয়ার বংশগত নাম তো পোলার্ড। সবকিছু এখন পানির মতো পরিষ্কার। এই অপহরণ মোটেও টাকার জন্য নয়, বরং এটি লুইসিয়ার সুপরিকল্পিত এক প্রতিশোধের খেলা। সে নাইলাকে পুরোপুরি ধ্বংস করতে চায়, এমনকি মেরে ফেলতেও দ্বিধা করবে না। তাদের ঝগড়া এক সময় থামল। নাইলা অনুভব করল তাকে সুটকেসসহ গাড়ি থেকে টেনে বের করা হলো এবং হিচড়ে কোনো একসাথে অন্ধকার জায়গায় নিয়ে যাওয়া হলো। প্রতিধ্বনি শুনে সে বুঝতে পারল এটি কোনো এক পরিত্যক্ত ভবন। 10 মিনিটও পার হয়নি, হাই হিলের খটখট শব্দ শোনা গেল এবং সেই চিরচেনা কণ্ঠটি ভেসে এল। খুব ভালো কাজ করেছ। ও কি জেগেছে? নাইলার হৃদস্পন্দন বেড়ে গেল। এটি লুইসিয়ার কণ্ঠ। শীঘ্রই জাগবে। ওষুধের নেশা কেটে আসছে, কেনেথ উত্তর দিল। হঠাৎ নাইলা অনুভব করল কেউ সুটকেসে লাথি মারছে। নাইলা, ঘুমানোর ভান করা বন্ধ করো। আমি জানি তুমি জেগে আছো। নাইলা বুঝতে পারল আর ভান করে লাভ নেই। সে ধীরে ধীরে চোখ মেলল। সুটকেসটি খোলা হলো এবং লুইসিয়া এক পৈশাচিক তৃপ্তির হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। আমার প্রিয় প্রাক্তন বান্ধবী, লুইসিয়া তার সামনে উবু হয়ে বসে মধুমাখা স্বরে বলল, অবাক হয়েছ? লুইসিয়া, নাইলা কষ্ট করে উঠে বসার চেষ্টা করল। তুমি এসব কেন করছ? লুইসিয়া হঠাৎ দাঁড়িয়ে কোনো কথা না বলে তাকে সজোরে দুটি থাপ্পড় মারল। ঠাস ঠাস। নাইলার গালে আগুনের মতো জ্বালা শুরু হল, ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এল। কেন? লুইসিয়া বিদ্রূপ করে বলল। আবার জিজ্ঞেস করছো কেন? তুমি না থাকলে আজ আমার এই দশা হতো না। সে ব্যাগ থেকে একটি ধারালো ছোরা বের করে নাইলার গলায় চেপে ধরল। এখন লক্ষ্মী মেয়ের মতো ক্লার্ককে ফোন করো।
বলো তোমাকে কিডন্যাপ করা হয়েছে এবং $10 মিলিয়ন মুক্তিপণ নিয়ে তাকে এখানে আসতে বলো। গলায় ঠান্ডা ছোড়ার স্পর্শ পেয়ে নাইলা লুইসিয়ার আসল উদ্দেশ্য বুঝে ফেলল। সে কখনোই নাইলাকে ছেড়ে দেবে না। সে টাকা পাওয়ার পর নাইলাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে এবং সব দোষ কেনেথের ওপর চাপিয়ে দেবে। এতে নাইলার ওপর প্রতিশোধ নেওয়া হবে, আবার কেনেথকেও সাক্ষী হিসেবে চিরতরে সরিয়ে দেওয়া যাবে। কিন্তু সময় পাওয়ার জন্য নাইলা রাজি হওয়ার ভান করল। ঠিক আছে, আমি ফোন করছি। নাইলা কাঁপা কাঁপা হাতে ক্লার্কের নম্বর ডায়াল করল। কিন্তু ওপাশ থেকে ক্লার্ক নয়, সেই দুশ্চরিত্রা জর্ডিনের কণ্ঠ ভেসে এল। হ্যালো। জর্ডিনের কণ্ঠ ছিল চরম বিরক্তি আর অলসতায় ভরা। জর্ডিন, আমি নাইলা বলছি। ক্লার্ককে জলদি ফোন দাও। নাইলা ব্যাকুল হয়ে বলল, আমাকে কিডন্যাপ করা হয়েছে, আমার সাহায্য দরকার। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর জর্ডিনের অট্টহাসি শোনা গেল। নাইলা, হা হা হা, তুমি বলছো তোমাকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ। ক্লার্ককে ফোনটা দাও। এটি মোটেও রসিকতা নয়। নাইলা প্রায় কেঁদে দিল। জর্ডিনের কণ্ঠ এবার আরও নিষ্ঠুর হয়ে উঠল। যদি সত্যিই তোমাকে কিডন্যাপ করে থাকে, তবে মরেই যাও না কেন? এ কথাটি নাইলার মাথায় যেন বজ্রপাতের মতো শোনাল। তোমাকে সরিয়ে দিলে আমার পেটের সন্তান অনায়াসেই সামার পরিবারের উত্তরাধিকারী হতে পারবে, জর্ডিন বিদ্রূপ করে বলতে থাকল। সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ, নাইলা। খট করে ফোনটা কেটে গেল। মুহূর্তের মধ্যে নাইলার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেল। 8 বছরের সংসার, 8 বছরের আবেগ, ক্লার্কের কাছে এর কোনো মূল্যই নেই। সে তাকে বাঁচানোর বিন্দুমাত্র ইচ্ছাও প্রকাশ করল না। নাইলার বিধ্বস্ত মুখ দেখে লুইসিয়া তৃপ্তির হাসি হাসল। দেখলে তো, তোমার স্বামীও চায় না তুমি বেঁচে থাকো। সে কেনেথের দিকে ফিরল, তার চোখে তখন খুনের নেশা। যেহেতু টাকা পাওয়া যাচ্ছে না, তাই আগের প্ল্যান মতোই কাজ হবে। ওকে মেরে ফেলো, আমি তোমাকে 2 মিলিয়ন দেব। লুইসিয়া প্রলোভন দেখাল। ওকে শেষ করলেই সব টাকা তোমার। তোমার মায়ের অপারেশনের খরচও হয়ে যাবে। কেনেথ ছোড়াটি ধরেছিল, তার হাত কাঁপছিল। টাকার খুব প্রয়োজন থাকলেও খুন করার কথা ভেবে তার বুক কাঁপছিল। আমি পারব না। তার কণ্ঠ থরথর করে কাঁপছিল। নাইলা নিজেকে সামলে নিয়ে এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করল। সে দুজনের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বলল, কেনেথ, ওর কথায় ভুলো না। সে লুইসিয়ার কুটিল উদ্দেশ্য কেনেথের সামনে ফাঁস করে দিল। ও তোমাকে দিয়ে আমাকে মারতে বলছে যাতে ওকে খুনের দায় ফাঁসতে না হয়। ও সব দোষ তোমার ওপর চাপিয়ে দেবে। তুমি কি সত্যিই ভাবো ও তোমাকে টাকা দেবে? কথাগুলো কেনেথকে নাড়িয়ে দিল। সে লুইসিয়ার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকাল। ও ঠিকই বলছে। কেনেথ ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমি ওকে মারলে তুমি পরিষ্কার থাকছো আর সব দায় আমার ঘাড়ে চাপছে। সে লুইসিয়ার দিকে ছোড়া বাড়িয়ে দিয়ে বলল, যেহেতু তুমি ওকে মৃত দেখতে চাও, তবে কাজটা তুমি নিজেই করো। লুইসিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেনেথ, তুমি কি পাগল হয়েছ? আমি কিভাবে? তার মানে তুমি আমাকেই বলির পাঠা বানাতে চেয়েছিলে? কেনেথ রাগে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে দুজনে যখন কথা কাটাকাটিতে ব্যস্ত, নাইলা হঠাৎ কেনেথকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দিল এবং কাছে পড়ে থাকা একটি টর্চলাইট তুলে নিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। ওকে ধরো! লুইসিয়া চিৎকার করে উঠল। নাইলা প্রাণপণে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল, পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তাকে পালাতেই হবে, বেঁচে থাকতেই হবে। এদিকে শহরের অন্য প্রান্তে স্পেন্সার নাইলার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখল সদর দরজা খোলা। ভেতরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। পুরো ঘর লণ্ডভণ্ড, আসবাবপত্র ছড়ানো ছিটানো এবং মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। কিন্তু নাইলা কোথাও নেই। সর্বনাশ হয়েছে। স্পেন্সার মুহূর্তেই বুঝতে পারল বিপদ কত বড়। সে দ্রুত ফোন বের করে ড্যামনকে কল করল, তার কণ্ঠ ছিল চরম উদ্বেগমাখা। মিস্টার সামার, মিস নাইলা নিখোঁজ। ফোনের ওপাশে স্পেন্সারের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে ড্যামনের মুখ মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেল। সেই শীতল স্বরে জানতে চাইল, ঠিক কি হয়েছে? বিস্তারিত বলো। মিস্টার সামার, মিস নাইলার বাড়িতে ধস্তাধস্তির চিহ্ন পেয়েছি, কিন্তু উনি সেখানে নেই। আমি দ্রুত এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে একটি সন্দেহভাজন গাড়ি শনাক্ত করেছি। স্পেন্সারের কণ্ঠে টানটান উত্তেজনা। আমাদের লোকেরা ইতিমধ্যেই শহরের ভেতর একটি গাড়ি আটকেছে। 20 মিনিটেরও কম সময়ের মধ্যে স্পেন্সার সর্বশেষ খবর নিয়ে এল। আমরা একজন অপহরণকারীকে ধরেছি।
একটি পরিত্যক্ত গুদামে স্পেন্সার এবং কয়েকজন দেহরক্ষী মিলে একজন কাঁপতে থাকা অপহরণকারীকে মেঝেতে চেপে ধরেছে। লোকটির সারা শরীর রক্তে ভেজা ছিল, বোঝাই যাচ্ছিল তাকে বেশ ভালোভাবেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুখ হল, কার নির্দেশে এসব করেছ? ও কোথায়? স্পেন্সার লোকটির হাতের ওপর পা দিয়ে চাপ দিতেই হাড় মটমক করে উঠল। আমি বলছি, সব বলছি। লোকটি ব্যথায় চিৎকার করে উঠল। কেনেথ, কেনেথ আমাদের হায়ার করেছে। সে বলেছিল এক মহিলা তাকে অপমান করেছে, তাকে একটা শিক্ষা দিতে চায়। কেনেথকে? স্পেন্সার জেরা চালিয়ে গেল। ওই জুয়ারিটা। অপহরণকারী কাঁদতে কাঁদতে স্বীকার করল। সে ক্যাসিনোতে অনেক টাকা দেনা হয়ে আছে। বলেছিল এই কাজটা শেষ করলেই সে সব দেনা শোধ করতে পারবে। ও এখন কোথায়? পূর্ব দিকে। পূর্ব দিকের সেই পরিত্যক্ত ভবনে, 12 নম্বর বিল্ডিংয়ের ছাদের ওপর। স্পেন্সার দ্রুত এই তথ্য গাড়িতে অপেক্ষারত ড্যামনকে জানাল। কেনেথের নাম শুনে ড্যামনের চোখ জোড়া আরও বিপজ্জনক হয়ে উঠল। তার মনে পড়ল এই লোকটিকে, তছরূপের দায়ে যাকে পার্ক ফার্মাসিউটিক্যালস থেকে বের করে দেওয়া হয়েছিল। গাড়ি তৈরি করো, এখনই পূর্ব দিকে চলো, ড্যামন কঠোর নির্দেশ দিল। কথা শেষ হওয়া মাত্রই কালো মেব্যাক গাড়িটি তীরের মতো গুদাম থেকে বেরিয়ে এল। ইঞ্জিনের গর্জন রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। ড্যামন স্টিয়ারিং হুইল শক্ত করে ধরেছিল, তার ভেতরের উদ্বেগ আর ক্রোধ আর ঢাকা যাচ্ছিল না। নাইলার যদি কিছু হয়, তবে সে কসম খেল যে এর সাথে জড়িত কাউকেই সে আস্ত রাখবে না। এদিকে পূর্ব দিকের সেই পরিত্যক্ত ভবনে নাইলার পালানোর চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। হারামজাদি, পালাবি কোথায়? কেনেথ রাগে অন্ধ হয়ে নাইলাকে ধরে ফেলল এবং সিঁড়িতে তাকে লাথি মেরে ফেলে দিল। নাইলা সিমেন্টের সিঁড়ির ওপর আছড়ে পড়ল, তার পিঠে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। ব্যথায় সে কুঁকড়ে গেল। তোকে পালানো দেখাচ্ছি, আজ তোকে মেরাই ফেলব। কেনেথ পাগলের মতো তাকে কিল ঘুষি মারতে লাগল। নাইলা মেঝেতে কুঁকড়ে পড়ে নিজের 2 হাত দিয়ে মাথা রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু কেনেথের পৈশাচিক আক্রমণে সে মারাত্মকভাবে জখম হল। তার মুখ রক্তে ভরে উঠল এবং মনে হল বুকের কয়েকটা হাড় হয়তো ভেঙে গেছে। কেনেথ, যথেষ্ট হয়েছে। সিঁড়ি দিয়ে লুইসিয়ার কণ্ঠ শোনা গেল। সে হাতে একটি চকচকে ছোরা নিয়ে ধীরে ধীরে এগিয়ে এল। গাধা কোথাকার, এভাবে মারলে তো ও এখনই মরে যাবে। কেনেথ হাঁপাতে হাঁপাতে থামল। তবে জলদি আমাকে টাকা দাও, আমার আর ধৈর্য নেই। লুইসিয়া নাইলার পাশে গিয়ে দাঁড়ালো এবং এক নিষ্ঠুর হাসি দিয়ে তার দিকে তাকাল। দেখো আমাদের সেই পুরনো ভালো বান্ধবীকে, কি করুণ অবস্থা। সে উবু হয়ে বসে ছোড়ার ডগা দিয়ে নাইলার রক্তাক্ত মুখ স্পর্শ করল। চিন্তা করো না, আমি তোমাকে খুব দ্রুত মুক্তি দেব। তবে কেনেথ হঠাৎ তাকে বাধা দিল। থামো, টাকা কোথায়? তুমি যে 5 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা দাও। লুইসিয়া বিরক্ত হয়ে তার দিকে তাকাল। টাকা তো অবশ্যই পাবে, কিন্তু আগে ওকে শেষ করতে দাও। না, কেনেথ দৃঢ়ভাবে মাথা নাড়ল। টাকা না দেখা পর্যন্ত আমি তোমার এক কথাও বিশ্বাস করছি না। নাইলার আগের দেওয়া সতর্কবার্তায় সে লুইসিয়ার আসল রূপ ধরে ফেলেছে। সে বুঝে গেছে এই মেয়েটি তাকে শুধু খুনের দায় ফাঁসাতে চায়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হল। নাইলা মেঝেতে যন্ত্রণায় কাতরালেও তার মনে আশার আলো উকি দিল। এরা যদি নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যায়, তবে হয়তো সে পালানোর একটা সুযোগ পাবে। ঠিক তখনই দূর থেকে গাড়ির শব্দ শোনা গেল, হেডলাইটের আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছিল। কেউ আসছে। কেনেথ জানালার বাইরে তাকিয়ে নার্ভাস হয়ে পড়ল। নিশ্চয়ই পুলিশ। লুইসিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জলদি, ওকে ছাদে নিয়ে চলো। তারা শক্তিহীন নাইলাকে টেনে হিচড়ে ছাদে নিয়ে গেল। রাতের তীব্র বাতাস বইছিল আর নিচে শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল। ছাদে গিয়ে কেনেথ আবারও টাকার দাবি তুলল। আমি টাকা দেখতে চাই, এখনই। 5 মিলিয়ন, 1 পয়সা কম নয়। তুমি কি পাগল? এখন কিসের টাকা? লুইসিয়া অস্থির হয়ে লাথি ছুড়ল। টাকা না দিলে আমি ওকে নিচের লোকদের হাতে তুলে দেব। কেনেথ হুমকি দিল। আমি যখন বাঁচব না, তখন তোরা সবাই একসাথে মরবি। বাঁচানোর লোক চলে আসছে দেখে এবং পালানোর পথ না পেয়ে লুইসিয়া এক চরম চাল চালল। সে তার ফোন বের করে নাটক করে বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই টাকা ট্রান্সফার করছি। কেনেথ তার এই কথা শুনে কিছুটা অসতর্ক হল এবং নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকাল। ঠিক সেই মুহূর্তে লুইসিয়া ঝাঁপিয়ে পড়ে তার সর্বশক্তি দিয়ে কেনেথকে ছাদের কিনারার দিকে ধাক্কা দিল। মরে যা, সে উন্মাদিনীর মতো চিৎকার করে উঠল। কেনেথ মোটেও প্রস্তুত ছিল না।
সে ভারসাম্য হারিয়ে ফেলল এবং এক আর্তচিৎকার দিয়ে 12তলা ভবন থেকে নিচে পড়ে গেল। গাড়ি থেকে নামা মাত্রই ড্যামন এই বুক কাঁপানো দৃশ্যটি দেখল। তার কলিজা যেন গলায় চলে এল। কিন্তু যখন সে নিশ্চিত হল যে নিচে পড়া ব্যক্তিটি কেনেথ এবং নাইলা নয়, তখন সে সামান্য স্বস্তি পেল, যদিও তার হাতের তালু ততক্ষণে ঠান্ডা ঘামে ভিজে গেছে। ছাদের ওপর কেনেথকে ফেলে দেওয়ার পর লুইসিয়ার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে নাইলার দিকে তাকাল যে তখন সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল। লুইসিয়া এক পৈশাচিক হাসি হাসল। নাইলা, ভাবনি তো তোমার জীবনে এমন দিন আসবে? সে ধীরে ধীরে উবু হয়ে বসল। সেই দাপুটে নাইলা জেস্টন, আজ কুকুরের মতো মেঝেতে পড়ে আছো। সে নাইলাকে মারার জন্য কোনো তাড়াহুড়ো করল না, বরং সে চাইল নাইলাকে তিলে তিলে কষ্ট দিয়ে তার প্রতিশোধ নিতে। তোমাকে এই অবস্থায় দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। সে চাঁদের আলোয় চকচক করা ছোরাটি উঁচিয়ে ধরল। এবার তোমার সবকিছু হারানোর পালা। কোথা থেকে শুরু করব? সে ভাবার ভান করল। তোমার হাত দিয়ে শুরু করলে কেমন হয়? কথা শেষ করেই সে নাইলার হাতের ওপর ছোরা দিয়ে সজোরে আঘাত করার জন্য হাত নামাল। ছুরির ফলা নাইলার হাত ভেদ করার সাথে সাথে তার গলা দিয়ে এক চাপা আর্তচিৎকার বেরিয়ে এল। যন্ত্রণায় তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করে এক বীভৎস দৃশ্যের অবতারণা করল। লুইসিয়া পৈশাচিক হাসিতে ফেটে পড়ল এবং এক ঝটকায় ছুরিটি টেনে বের করে নিল, যার ফলে রক্তের ফিনকি ছুটল। নাইলা তার ঠোঁট কামড়ে ধরল যাতে কোনো চিৎকার বেরিয়ে না আসে। নাইলার যন্ত্রণাকাতর কিন্তু দৃঢ় অভিব্যক্তি দেখে লুইসিয়ার হাসি আরও চওড়া হল। বাবিনি, তুমি এত শক্ত ধাঁচের। দেখি আর কতক্ষণ টিকতে পারো। লুইসিয়া আবারও ছুরি উঁচিয়ে ধরল। এবার তার লক্ষ্য ছিল নাইলার হৃৎপিণ্ড। ঠিক যখন ছোড়ার ফলাটি লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছে, তখনই লুইসিয়ার কবজিতে তীব্র এক আঘাত লাগল এবং তার হাতের ছুরিটি ছিটকে মাটিতে পড়ে গেল। লুইসিয়া অবিশ্বাসে তার কবজিতে বিঁধে থাকা ডার্টটির দিকে তাকিয়ে রইল। সে মাথা তুলে দেখল কেউ একজন তার দিকে দৌড়ে আসছে। আতঙ্কিত হয়ে সে নিচু হয়ে ছুরিটি আবার নেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক শক্তিশালী লাথি তাকে উড়িয়ে নিয়ে গেল। সে সজোরে মাটিতে আছড়ে পড়ল এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল। কয়েক মুহূর্তের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলল। স্পেন্সার দ্রুত পা দিয়ে ছুরিটি দূরে সরিয়ে দিল এবং নাইলাকে উঠতে সাহায্য করল। মিস জেস্টন, আপনি কি ঠিক আছেন? স্পেন্সারকে দেখে নাইলা স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতেও পারেনি স্পেন্সার তাকে বাঁচাতে আসবে এবং সে কিভাবে তার অবস্থান খুঁজে পেল তা নিয়ে অবাক হল। তবুও কৃতজ্ঞতাপূর্ণ চোখে সে স্পেন্সারের দিকে তাকাল। সে জানত, সময়মতো স্পেন্সার না পৌঁছালে লুইসিয়ার হাতে আজ তার মৃত্যু নিশ্চিত ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, মিস্টার হগ। নাইলার কণ্ঠস্বর আঘাত আর রক্তক্ষরণের কারণে অত্যন্ত দুর্বল শোনাল। স্পেন্সার নিজের ওপর কৃতিত্ব না নিয়ে পেছনের দিকে তাকাল যেখানে ড্যামন দাঁড়িয়েছিল, যার চারপাশ থেকে এক বরফশীতল আভা বেরোচ্ছিল। মিস্টার সামার, আমি লুইসিয়াকে নিয়ন্ত্রণে নিচ্ছি, সে বলল। যাও, ড্যামন সংক্ষেপে উত্তর দিল। স্পেন্সার চলে যাওয়ার পর নাইলা ড্যামনের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ড্যামন হঠাৎ নিচু হয়ে তাকে পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল। নাইলা চমকে গিয়ে অবচেতনেই ড্যামনের গলা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু নিজের নোংরা আর রক্তাক্ত হাতের কথা মনে পড়তেই নিজেকে থামিয়ে দিল। মিস্টার সামার, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি হাঁটতে পারব। দয়া করে আমাকে নামিয়ে দিন, সে বলল। ড্যামনের কোলে থাকাটা নাইলার কাছে খুব অদ্ভুত লাগছিল, বিশেষ করে সে যখন ক্লার্কের চাচা। সে তার থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছিল। ড্যামন নিচের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করল, তুমি কি নিশ্চিত যে তুমি হাঁটতে পারবে? নাইলা জেদ ধরে বলতে যাচ্ছিল যে সে পারবে, কিন্তু ড্যামন ততক্ষণে তাকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছিল। নাইলা তার দৃঢ় অভিব্যক্তির দিকে আড়চোখে তাকাল এবং তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মাথা নিচু করে চুপ করে রইল। তারা নিচে পৌঁছালে সেখানে একজন ডাক্তার আগে থেকেই অপেক্ষা করছিলেন। দ্রুত প্রাথমিক ব্যান্ডেজ এবং রক্ত বন্ধ করার পর ডাক্তার ড্যামনের দিকে ফিরলেন। মিস্টার সামার, প্রাথমিক পরীক্ষা অনুযায়ী মিস জেস্টনের শুধু কিছু বাহ্যিক আঘাত লেগেছে। আপাতত কোনো বড় বিপদ নেই, তবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা দরকার। হাতের ক্ষতটি বেশ গভীর, তাই তাকে টিটেনাস ইনজেকশন দিতে হবে। ড্যামন মাথা নাড়ল। আপনি যা বললেন তাই করুন। নাইলা বলতে চেয়েছিল সে একাই হাসপাতালে যেতে পারবে, কিন্তু ড্যামনের শীতল চোখের দিকে একবার তাকিয়েই সে চুপ হয়ে গেল।
সে অনুভব করল ডেমন প্রচণ্ড রেগে আছে এবং তার চারপাশ থেকে এক ভীতিদায়ক গম্ভীরতা ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে তার সাথে কথা না বলাই নিরাপদ। শীঘ্রই স্পেন্সার অচেতন লুইসিয়াকে নিয়ে ফিরে এল। মিস্টার সামার, ওর কি করব? সে জানতে চাইল। ওর হাত দুটো ভেঙে দাও এবং পুলিশের হাতে সোপর্দ করো। আমি যেন ওকে আর কখনো এই শহরের রাস্তায় না দেখি, ডেমন আদেশ দিল। ডেমনের কণ্ঠস্বর ছিল হাড়হিম করা শীতল, যা শুনে নাইলা শিউরে উঠল। এত কিছুর পরেও লুইসিয়ার জন্য দয়া দেখানোর কোনো ইচ্ছা তার ছিল না। লুইসিয়া তাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই এই পরিণতি তার প্রাপ্য। তবে ডেমন যেভাবে তাকে আবারও বাঁচাল, তা ভেবে সে নিশ্চিত হতে পারছিল না কিভাবে এই ঋণের শোধ করবে। স্পেন্সার আর তার লোকেরা চলে যাওয়ার পর ডেমন নিজে গাড়ি চালিয়ে নাইলাকে হাসপাতালের দিকে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পথে নাইলা বারবার ডেমনের দিকে তাকাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, কিন্তু দ্বিধা করছে। ডেমন তার দিকে ফিরল, তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। তুমি কি বলতে চাও? নাইলা তার ঠোঁট কামড়ে ধরল। মিস্টার সামার, আমি ভাবছিলাম, আপনি কিভাবে জানলেন যে আমাকে অপহরণ করা হয়েছে? আর আমাকে খুঁজে পেলেনি বা কিভাবে? স্পেন্সারের কাছে কিছু এক্সপেরিমেন্টাল ডেটা ছিল জানিয়ে সে তোমার সাথে কথা বলতে চেয়েছিল। ফোনে তোমাকে না পেয়ে সে তোমার বাড়িতে যায় এবং তোমাকে সেখানে না পেয়ে আমাদের জানায়। এরপর আমরা তদন্ত করি, সে খুব সহজভাবে ব্যাখ্যা করল, কিন্তু নাইলার মনে কৃতজ্ঞতার জোয়ার বয়ে গেল। মিস্টার সামার, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। আপনি এবং মিস্টার হক যদি ঠিক সময়ে না পৌঁছাতেন, তবে আজ রাতটি হয়তো আমার শেষ রাত হতো। ডেমনের অভিব্যক্তি বরাবরের মতোই নিষ্পৃহ রইল। এসব নিয়ে বেশি ভেবো না। এখন তোমার সবচেয়ে বড় কাজ হল সুস্থ হয়ে ওঠা। নাইলা চুপ হয়ে গেল এবং দৃষ্টি নিচু করল। সে মনে মনে ঠিক করল ডেমনের এই ঋণ তাকে কোনো না কোনোভাবে শোধ করতেই হবে। হাসপাতালের কাছাকাছি পৌঁছাতেই নাইলা আবার তার দিকে তাকাল। মিস্টার সামার, অনেক রাত হয়েছে। মিস্টার সামার, অনেক রাত হয়েছে। আপনি আমাকে হাসপাতালের গেটে নামিয়ে দিন, আমি নিজেই চেক আপ করিয়ে নেব। আপনার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। ডেমন কোনো উত্তর দিল না। গাড়িটি হাসপাতালের গেটে থামার পর সে নিজের সিটবেল্ট খুলল, গাড়ি থেকে বের হয়ে আবারও নাইলাকে পাজাখোলা করে কোলে তুলে নিল এবং হাসপাতালের ভেতরে হাঁটা দিল। নাইলা বিড়বিড় করে বলল, মিস্টার সামার, বেশি সময় লাগবে না। সে তার কথা থামিয়ে দিল। তারা মাত্র কয়েক কদম এগিয়েছে, ঠিক তখনই তাদের পথ আগলে দাঁড়াল একজন। ক্লার্ক সেখানে দাঁড়িয়েছিল, তার চেহারা ছিল বরফ শীতল। সে খুব ধীরে এবং পরিষ্কার স্বরে বলল, চাচা, নাইলাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এখান থেকে আমি সামলে নেব। ক্লার্কের চুল আর পোশাক ছিল আলুথালু। পুলিশ স্টেশনে থাকা এক বন্ধুর কাছ থেকে ফোন না পেলে সে হয়তো জানতেই পারত না যে নাইলা অপহৃত হয়েছে। নাইলা যখন সবচেয়ে অসহায় ছিল, তখন তাকে বাঁচানোর জন্য ডেমন উপস্থিত ছিল, এই চিন্তা ক্লার্ককে ঈর্ষা আর রাগে অন্ধ করে দিচ্ছিল। সে ভাবছিল, যদি সে নিজে তাকে বাঁচাতে পারত, তবে হয়তো তাদের তিক্ত সম্পর্কের উন্নতি হতো। ডেমনের হাতের বাঁধন নাইলার ওপর আরও শক্ত হল, তার দৃষ্টি অন্ধকার হয়ে এল। ডেমন যে তাকে ছাড়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না, তা দেখে ক্লার্ক হাসল। চাচা, ভুলে যাবেন না, আমি নাইলার স্বামী। মানুষ যদি আপনাকে এভাবে ওকে কোলে নিয়ে হাসপাতালে ঢুকতে দেখে আর আবারও ছবি তুলে ফেলে, তবে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। সে আরও যোগ করল, আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমার স্ত্রী ভিত্তিহীন গুজবের কারণে কষ্ট পাক, তাই না? ক্লার্ক নিশ্চিত ছিল যে ডেমন যদি নাইলার ভালো চায়, তবে সে কখনোই তার সম্মান নষ্ট হতে দেবে না। প্রত্যাশিতভাবেই ডেমনের অভিব্যক্তিতে দ্বিধা ফুটে উঠল। ডেমন কিছু বলার আগেই নাইলা কথা বলে উঠল, মিস্টার সামার, দয়া করে আমাকে নামিয়ে দিন। আমি হাঁটতে পারব। এক মুহূর্ত নীরবতার পর ডেমন নাইলাকে নিচে নামিয়ে দিল। ক্লার্ক তাকে কোলে নেওয়ার জন্য এগিয়ে এল, কিন্তু নাইলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে একদম ছোবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তের স্মৃতি, যখন কেনেথের ছুরি তার গলায় ছিল আর ক্লার্ক জর্ডিনের সাথে সময় কাটাচ্ছিল, নাইলাকে প্রচণ্ড ঘৃণায় ভরিয়ে দিল। ক্লার্কের হাত মাঝপথেই থেমে গেল, তার মুখ কালো হয়ে এল। নাইলা, আমি জানি সময়মতো পৌঁছাতে না পেরে আমি তোমাকে হতাশ করেছি, কিন্তু আমি তো মাত্রই জানতে পারলাম। নাইলা শান্তভাবে তাকে থামিয়ে দিল, সেসব এখন আর কোনো গুরুত্ব রাখে না। তার কাছে ক্লার্ক এখন কেবলই একজন অপরিচিত মানুষ,
এবং সে তার জন্য আর কোনো আবেগ নষ্ট করতে চায় না। অজানা কোনো কারণে ক্লার্কের মনে হঠাৎ এক আতঙ্ক জেগে উঠল। মনে হল সে সত্যিই নাইলাকে হারিয়ে ফেলছে। সে যখন সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, নাইলা তাকে পাশ কাটিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের দিকে এগিয়ে চলল। ক্লার্ক তার মুষ্টি শক্ত করল। হঠাৎ সে যেন কোনো এক সিদ্ধান্তে পৌঁছাল। সে দ্রুত এগিয়ে গিয়ে জোর করে নাইলাকে কোলে তুলে নিল এবং ভেতরে নিয়ে যেতে লাগল। নাইলা তীব্রভাবে ছটফট করতে লাগল। ক্লার্ক, আমাকে নামাও। ক্লার্ক তার কথা অগ্রাহ্য করল। তার মুখে ছিল জেদার সংকল্পের ছাপ। সে কোনোভাবেই তাকে হারাতে পারবে না। ড্যামন স্থির দাঁড়িয়ে দেখছিল ক্লার্ক নাইলাকে নিয়ে চলে যাচ্ছে। তার দৃষ্টি ছিল ঝোড়ো মেঘের মতো কালো, যেন তার চোখের গভীরে বড় কোনো পরিকল্পনা দানা বাঁধছে। পুরোটা পথ নাইলা ধস্তাধস্তি করল, ক্লার্ককে বাধ্য করার চেষ্টা করল তাকে নামিয়ে দিতে, কিন্তু কোনো লাভ হল না। ক্লার্ক যখন শেষমেশ তাকে জরুরি বিভাগের বেডে শুইয়ে দিল, সে নাইলার হাত দুটো চেপে ধরে নিচু ও গম্ভীর স্বরে বলল, নাইলা, আমি এখন খুব খারাপ মেজাজে আছি। তোমার জন্য ভালো হবে যদি তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকো। তার কণ্ঠে হুমকির সুর পেয়ে নাইলা ঝটকায় হাত সরিয়ে নিল এবং শীতল চোখে তাকাল। তোমার মেজাজ খারাপ কি না তার সাথে আমার কি সম্পর্ক? তোমার যদি বাধ্য মেয়েই পছন্দ হয়, তবে জর্ডিনের কাছে যাও। ওর মতো অতটা বুঝদার হওয়ার ক্ষমতা আমার নেই। ক্লার্ক তার ভাবলেশীন মুখের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। নাইলা, তুমি কি ঈর্ষা করছ? নাইলা ভ্রু কুঁচকাল। সে বুঝতে পারল না ক্লার্ক এই ধারণা কোথা থেকে পেল। সে তার সাথে আর তর্কে জোড়াতে চাইল না, তাই সে যা খুশি ভাবুক তাতেই তাকে ছেড়ে দিল। শীঘ্রই ডাক্তার এলেন, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন এবং নাইলার আহত হাতে নতুন করে ব্যান্ডেজ করে দিলেন। তিনি পরামর্শ দিলেন নাইলাকে কয়েকদিন পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে। হাসপাতালের ওয়ার্ডে যাওয়ার পরও নাইলা দেখল ক্লার্ক তখনও যায়নি, যা তাকে আরও বিরক্ত করল। তুমি এখন যেতে পারো, আমি এখানেই তোমার সাথে থাকব, সে বলল। ক্লার্কের সিরিয়াস মুখ দেখে নাইলা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তুমি কি মনে করো এখন তোমার এখানে থাকা কোনো পরিবর্তন আনবে? যখন আমাকে কিডন্যাপ করা হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? নাইলা, আমি তো জানতামই না যে তুমি অপহৃত হয়েছ। নাইলা বিদ্রূপের হাসি হাসল। অবশ্যই জানতে না, কারণ তুমি তখন জর্ডিনের সাথে পরকীয়া করতে ব্যস্ত ছিলে। ক্লার্ক অবচেতনেই ব্যাখ্যা দিতে শুরু করল, আমি ছিলাম না। হঠাৎ সে যেন কিছু একটা বুঝতে পারল, তার দৃষ্টি অন্ধকার হয়ে এল। তুমি কিভাবে জানলে যে আমি ওই সময় জর্ডিনের সাথে ছিলাম? নাইলা তার চোখের দিকে তাকিয়ে প্রতিটি শব্দ জোর দিয়ে উচ্চারণ করল, কারণ আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা ধরেছিল জর্ডিন। যখন আমি সবচেয়ে বেশি অসহায় আর ভীত ছিলাম, তখন তুমি অন্য এক মহিলার সাথে ছিলে। এখন তুমি কোন মুখে আমার সামনে এসে এমন ভান করছ যেন কিছুই হয়নি? ক্লার্কের মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে অবিশ্বাসে মাথা নাড়ল। না, আমার ফোনে কোনো কল আসেনি। নাইলা যখন সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল আর ওপাশ থেকে জর্ডিন ফোন ধরেছিল, এই চিন্তা ক্লার্ক সহ্য করতে পারছিল না। নাইলা বিদ্রূপ করল, এ বিষয়ে তোমার জর্ডিনকেই জিজ্ঞেস করা উচিত। নাইলা, আমি এই বিষয়টি পুরোপুরি তদন্ত করব। যদি প্রমাণিত হয় যে এর পেছনে জর্ডিন দায়ী, তবে আমি ওকে ছেড়ে দেব না। সে প্রতিশ্রুতি দিল। নাইলা তার একটি কথাও বিশ্বাস করল না। সে ধীরে ধীরে মাথা তুলল, তার দৃষ্টি ছিল বরফ শীতল। যদি দায়ী হয়, তবে তুমি কিভাবে প্রতিশোধ নেবে? ওর বাচ্চা নষ্ট করে দেবে, নাকি ওকে সেই নরক যন্ত্রণার মধ্য দিয়ে পাঠাবে যা আমি ভোগ করেছি? তার জেদি চোখগুলো উত্তরের অপেক্ষায় ছিল। ক্লার্ক ভ্রু কুঁচকাল। তার মনে হল নাইলার আচরণ ইদানিং বড্ড আক্রমণাত্মক হয়ে উঠছে। সে আগে এমন ছিল না, সে ছিল দয়ালু আর কোমল। তাকে চুপ থাকতে দেখে নাইলা মুচকি হাসল। ক্লার্ক, জানো তোমার কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে ঘৃণ্য লাগে? তা হলো তুমি আমাকে ডিভোর্সও দিতে চাও না, আবার জর্ডিনের সাথে সম্পর্কও শেষ করতে পারো না। তুমি কি ভেবেছ তোমার মা যেমন তোমার বাবার উপপত্নীদের সহ্য করে গেছেন, আমিও তেমনটা করব? নাইলা, আমি কখনো ওভাবে ভাবিনি। তুমি শুধু ভাবো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর সেজন্যই তুমি আমাকে এভাবে নির্দয়ভাবে কষ্ট দেওয়ার সাহস পাও, সে বলল। ক্লার্কের হাত মুষ্টিবদ্ধ হয়ে রইল, তার চোখে এক মুহূর্তের জন্য হতাশা ফুটে উঠল। সে নাইলার কথা খণ্ডন করতে পারল না কারণ প্রতিটি কথাই ছিল ধ্রুব সত্য।
সেই সত্যিই ভাবত যে নাইলা তাকে ছেড়ে যাবে না এবং সে তাকে ছাড়তে চায় না। নাইলা তিক্ত হাসি হেসে দৃষ্টি সরিয়ে নিল। এখন যাও, আমি তোমাকে দেখতে চাই না। হাসপাতালের ওয়ার্ডের দরজা বন্ধ হওয়ার শব্দ হল। নাইলার মুখ আবারও শীতল হয়ে গেল। হাসপাতাল থেকে বেরিয়েই ক্লার্ক সোজা জর্ডিনের কাছে গেল। জর্ডিন তাকে ফিরে আসতে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ক্লার্কো, তুমি ফিরেছ, আহ! কথা শেষ করার আগেই ক্লার্ক জর্ডিনের চুল খামচে ধরল এবং এক তীব্র ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকে নিজের দিকে হ্যাচকা টান দিল। চলবে।